আবির, ওই কন্টেনারগুলো কি চেক করা হয়েছে? এখনো করা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে করা হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, কোনো কন্টেনার কিন্তু চেক না করে ভেতরে ঢুকবে না। কিন্তু কেন স্যার, কোনো সমস্যা হয়েছে কি? আমার কাছে খবর আছে এই কন্টেনারে করে কিছু অবৈধ মালামাল আমাদের দেশে প্রবেশ করবে, যা দেশের জন্য একটা প্রকার ক্ষতি হয়ে দাঁড়াবে। কিন্তু স্যার, কিরকম হাতিয়ার আর কিরকম ক্ষতি? তোমাকে এত কিছু জানতে হবে না এখন। তোমাকে আমি যা বলছি তুমি সে অনুযায়ী কাজ করে যাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাই করছি। এদিকে আবির ভেতরে এসে দেখে কিছু কর্মচারী কাজ করতে থাকে, সেই জন্য ওদের কাছে আসে। আজকে কতগুলো কন্টেনার এসেছে? এই তো স্যার 200। সব কিছু চেক করো। কিন্তু স্যার, কিন্তু কি? আমরা তো চেক করা ছাড়া প্রায় 100 কন্টেনার ভিতরে নিয়ে রেখে দিয়েছি। কি করলে তোমরা? এরকমটা কেন করলে? তোমরা জানো না ওইগুলো চেক করে তারপর ভিতরে নিতে হয়? স্যার, সবসময় তো আমরা ভিতরে নিয়ে চেক করি। তোমরা তো আজকে দেখি আমাকে কথা শুনিয়েই ছাড়বে। যতগুলো ভিতরে গেছে সেগুলো বাদে বাকিগুলো চেক করে ভিতরে ঢুকাও। ঠিক আছে স্যার। এদিকে আকাশ ও স্যারের রুমে আসে, ওনার সাথে কথা বলতে থাকে। তখন আকাশ, তুমি শিওর তো? জি স্যার, আমি শিওর। এদের কথার ভিতরে আবির কোথা থেকে এসে আকাশকে ওই কন্টেনারের ব্যাপারে বলে। কথাটা শুনে আকাশের তো মাথা পুরোই গরম হয়ে যায়, সেই জন্য আবিরকে অনেক কথাই বলতে থাকে। সবটা শুনে আকাশ, এখন কি করবে? আবির, তুমি বাকিগুলো চেক করো, যেগুলো ভিতরে আছে আমি সেগুলো চেক করতেছি। এরপর আকাশ ও স্যারকে নিয়ে ভেতরে আসে। তারপর লিস্ট ধরে ধরে ওই কন্টেনারগুলো স্ক্যান করতে থাকে। সবগুলো কন্টেনার খুঁজে চেক করতে আকাশের অনেক সময় লেগে যায়, কিন্তু ওখানে 5টা কন্টেনারে কিছু একটা দেখতে পায়, সেজন্য ওই 5টা আলাদা করে রাখে। বাকিগুলো তো আর নেই। একটা কাজ করো, ওই 5টা খোলো আর যা কিছু আছে সব বের করো। এদিকে কাস্টমারের মধ্যে ডেভিলের কিছু লোক ছিল, কেননা ডেভিল ওর মাধ্যমে সবটা খবর জানতে পারে, আর ওর মাধ্যমে খবর সবসময় আদান প্রদান করে। এখন হয়তো ভাবতেছেন এখানে ডেভিলকে আর কাস্টমসের মধ্যে ডেভিলের লোককে। চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে আপনারা সব কিছু জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। কিছুক্ষণ পরে সেই লোকটা ডেভিলকে সবটা জানায়। ডেভিল তো সবটা শুনে রেগে যায়। এরপর ডেভিল অন্য প্ল্যান করতে থাকে। এইদিকে আকাশ কন্টেনারের ভেতরে থাকা জিনিসগুলো বের করতে থাকে। তখন এইসব কি আকাশ? 2টার মধ্যে ড্রাগস লুকানো আছে আর বাকি 3টার মধ্যে ট্যাবলেট। এইগুলো বেশিরভাগ এখন বড়লোকের ছেলে মেয়ে, বিভিন্ন ক্লাবে এইগুলো রাখা হয়। আর সবচেয়ে বড় কথা হলো এইগুলো আজকাল কলেজ ভার্সিটির মধ্যে ছড়িয়ে পড়েছে। ওদের টার্গেট কম বয়সী ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা, আর এর বাইরে রয়েছে ওদের বিজনেস শুরু করা। এইগুলো তাহলে তুমি তোমার হেফাজতে রাখো, লকার রুমে। ঠিক আছে স্যার। এইদিকে সবটা নিয়ে লকার রুমে যায়, ওখানে সব কিছু নিয়ে রাখে। সাথে আবিরও ছিল। স্যার, এইগুলো আমরা কি করব পরে? কয়েকটা দিন পরে এইগুলো জ্বালিয়ে দেওয়া হবে। কি বলেন স্যার? জ্বালিয়ে না দিয়ে বিক্রি করে দিলেই তো হয়। যদি বিক্রি করা থাকতো তাহলে এইগুলো এখানে নিয়ে আসতাম না। তা যাই হোক, আমি 2 দিনের জন্য আসতে পারবো না, সেজন্য কোনো প্রয়োজন হলে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ সবটা রেখে চলে আসে ওখান থেকে। এইদিকে কাস্টমসের স্যার রাতে যখন বাসায় ফেরে, তখন ওনার বাসা পুরো ওলটপালট ছিল। উনি বাসায় ঢুকে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সেজন্য ভিতরে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এখানে যা কিছু হয়েছে তা মোটেও ভালো হয়নি। সেই জন্য তাড়াতাড়ি করে ওনার বেডরুমে আসে। ওখানে এসে দেখে কেউ নেই, শুধু একটা চিঠি পড়ে আছে ওখানে। চিঠিটা হাতে নিয়ে উনি আকাশকে কল দেয়। এইদিকে আকাশের টিকিট কাটা প্রায় শেষ, এখন ভিতরে ঢুকবে। তখন কল আসাতে রিসিভ করে কথা বলে। জি স্যার, বলুন। তুমি এখনই আমার বাসায় আসো। কিন্তু স্যার, আপনি তো জানেন আমি এখন। ওখানে তুমি পরেও যেতে পারবে, এখন আমার বাসায় আসো। অলরেডি টিকিট কাটা শেষ আমার। বোঝার চেষ্টা করো, তোমার এখানে আসা বেশি দরকার। ঠিক আছে, আসতেছি। কল কেটে বের হতে যাবে, তখন পুলিশ আকাশকে আটকে দেয়। সরি স্যার, আপনি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবো না মানে?
স্যার, এই গেট দিয়ে একবার ঢুকে পড়লে বের হওয়ার কোনো চান্স নাই, সেজন্য আপনি চাইলেও যেতে পারবেন না। কিন্তু আমাকে যে যেতেই হবে। সরি স্যার, সম্ভব না। এরপর আকাশ ওর কার্ড বের করে দেখায়। ওটা দেখাতে এবার পুলিশ আকাশকে স্যালুট দেয়। সরি স্যার, আপনাকে চিনতে পারিনি। আপনার যখন যেতে হবে তখন বোঝা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। যদি কিছু মনে না করেন, আপনি কোথায় যাবেন বলুন, আমাদের লোক দিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ, তার প্রয়োজন হবে না। আমাকে শুধু এখান থেকে বের হতে সাহায্য করলেই হবে। অবশ্যই স্যার। এখান থেকে আকাশকে বের করে। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওর স্যারের বাসায়। ওখানে ঢুকে আকাশ নিজেও কিছুটা অবাক হয়, সেজন্য তাড়াতাড়ি করে ওর স্যারের রুমে আসে। আসলে আকাশ এর আগেও অনেকবার এখানে এসেছে, সেজন্য সবটা চেনে। রুমে এসে দেখে স্যার বসে আছে মাথায় হাত দিয়ে, সেই জন্য ওনার কাছে এসে স্যার, ভাবিকে কি তাহলে? ঠিক ধরেছ, ওরা লিখে গেছে ওদের মাল যদি না ছেড়ে দেই তোমার ভাবিকে ওরা মেরে ফেলবে, সাথে আমার বাচ্চাদেরও। ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো নাম্বার কি দিয়েছে? এখানে লেখা আছে সব কিছু। ঠিক আছে, দেখতেছি ব্যাপারটা আমি। দিন তাহলে নাম্বার। নাম্বার নিয়ে কল দিতে থাকে। কিছুক্ষণ পরে কল রিসিভ করে। কে বলছিস? আমার পরিচয় দিলে তোর চিনবে না, সেজন্য পরিচয় দিতেও চাই না। তোর সব মাল আমার কাছে আছে, কোথায় কিভাবে পাঠাতে হবে, আর ভাবি আর বাচ্চাদের কিভাবে তুই ফেরত পাঠাবি সে নিয়ে একটা আলোচনা করি। তুই কি আমার সাথে ডিল করছিস? মালের পরিবর্তে মানুষ নেব, সেখানে ডিল তো করবই আমি। শোন তাহলে, কালকে আমার সব মাল নিয়ে ওই নদীর ধারে আসবি। এরপর একটা নৌকায় করে আমার সব মাল পাঠিয়ে দিবি। আমি তোর লোকেদের পাঠিয়ে দেব আরেকটা নৌকায় করে। ঠিক আছে, তাই হবে। পরের দিন আকাশ লকার রুমে আসে, এসে সব বের করে। তারপর ওই নদীর ধারে আসে। নদীর কিন্তু অনেক বড়, এক কথায় এপার থেকে অন্য পারে ঠিক দেখা যায় না, দূরবীন দিয়ে দেখতে হয়। এদিকে আকাশের সাথে ওর স্যার আর আবির আছে। ওরা কল দেয় ডেভিলকে। তোর কথা মতো সব নিয়ে এসেছি, এবার বল কিভাবে পাঠাবো। একদম সহজ। আমার লোক একটা স্পিড বোর্ড নিয়ে আসবে, ওই স্পিড বোর্ডে করে ওরাই সবটা নিয়ে আসবে। যাক, প্ল্যান তো ভালোই করেছিস। তা আমার লোকেদের আনার জন্য তো আমাকেও এরকম বুদ্ধি করতে হয়, সেজন্য আমিও এখান থেকে 3 জন লোক পাঠাবো। ওরাও আমার নেওয়া স্পিড বোট করে ওদের নিয়ে আসবে। তুই নিজেও তো দেখি কম না, আগে থেকেই স্পিড বোর্ড এনেও রেখেছিস। সেটাই তো দেখছি, দুজনের বুদ্ধি কেমন জানি মিলে যাচ্ছে অনেক কিছু। তাহলে বেশি কথা না বাড়িয়ে লোক পাঠাও, আমিও পাঠাচ্ছি। কল কেটে দিয়ে আকাশ ও স্যারকে জিজ্ঞেস করতে থাকে। ওই পার তো অন্য একটা দেশে পড়েছে। ঠিক ধরেছ, সেই জন্য চাইলেও আমরা কোনো কিছু করতে পারবো না। কিন্তু এখান থেকে কে কে যাবে ওখানে? আমি যাব, সাথে আমিও। আর এর বাইরে একজন পুলিশ, তাও ছদ্মবেশে। ওদের কোনো বিশ্বাস নেই, কেননা ওরা তো মাল নিয়ে যাবে, কিন্তু মাঝপথে যদি ওরা অ্যাটাক করে ভাবির ওপর, তখন তো কিছু করা থাকবে না। সেজন্য আমরা 3 জন যাচ্ছি। এখান থেকে আপনি বাকিটা দেখবেন। এত বড় রিস্ক নিবে তুমি? ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন, যদি এটুকু না করতে পারি আপনাদের জন্য, তাহলে আর বেঁচে আছি কেন বলুন? আচ্ছা, আমরা যাই তাহলে। আবির, বন্দুক করে নিয়ে নাও। সব নেওয়া শেষ। ওরা যদি হামলা করে তাহলে আমরাও হামলা করব, নয়তো আমরা আগে হামলা করব। স্যারের স্ত্রী আর বাচ্চাদের বিপদে ফেলার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি। এদিকে ওরা যে যার মতো করে যেতে থাকে। এদিকে দুই পক্ষ দুই পারে এসে নিজেদের মালামাল চেক করে, নিজেদের স্পিড বোটে এনে রাখে। তারপর দুজনেই আলাদাভাবে রওনা দেয়। কিন্তু মাঝ বরাবর আসলে ডেভিলের লোকেরা আক্রমণ করতে থাকে। যদিও আকাশ জানে এমন কিছুই হবে, সেই জন্য বুলেট প্রুফ কয়েকটা জ্যাকেট আগে স্পিড বোট রেখেছে, সেগুলো পরে নেয়। এদিকে এরা গুলি করতে থাকে, ওরাও গুলি করতে থাকে। এক পর্যায়ে কারো কোনো ক্ষতি হয়নি, যে যার মতো করে চলে আসতে পেরেছে। এইদিকে ডেভিল ওর মাল পেয়ে যায়, অন্যদিকে আকাশের স্যারও ওনার বউ বাচ্চাদের ফিরে পায়। স্যার, আপনি তাহলে বাসায় যান ওনাদেরকে। তুমি এখন কোথায় যাবে? ওরা থেমে থাকবে না, ওরা আবারও আমাদের
দেশে এই মালগুলো ঢোকানোর চেষ্টা করবে কোনো না কোনোভাবে। এখন তাহলে উপায় কি? আমি দেখতেছি ব্যাপারটা। আপনি তাহলে যান, আর যদি পারেন আপনার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলুন আজকালকের মধ্যেই। ঠিক আছে, তাই করব। এইদিকে এরা চলে আসে। অন্যদিকে ডেভিল মালগুলো পেয়ে এবার খুশি হয়। বস এভাবে কি করবে? এগুলো আবার ওদের দেশে ঢুকাতে হবে। কিন্তু ওরা তো এখন কড়া নজর রাখবে। একটা ব্যবস্থা তো করতেই হবে, কেননা সবার থেকে ডলার নেওয়া শেষ। এখন যদি মাল ওদের কাছে না পৌঁছায় তাহলে ঝামেলা করতে হবে। কিন্তু কিভাবে? একটা উপায় না হলে হাজারটা উপায় আছে। সেটা আবার কেমন? ওটা সিক্রেট, বলা যাবে না। আপাতত তোমরা বড় বড় কিছু পাখি বানাতে থাকো, যে পাখি দেখতে শকুনের মতো হবে, মোটামুটি 10 কেজি ওজন বহন করতে পারবে, তার সাথে 8-10 কিলোমিটার দূরে উড়ে যেতে পারবে, যে পাখিকে কম্পিউটার অথবা রিমোট দিয়ে পরিচালনা করা যায়। এরকম দেখে বানাতে বলবি। দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে কোনোভাবেই যেন বুঝতে না পারে এটা যে নকল পাখি। ঠিক আছে বস, আমাদের লোকদের কাজে লাগিয়ে দিচ্ছি তাহলে। সেটাই কর, বাকিটা আমি দেখি কি করা যায়। এখন আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, এটা আবার কেমন পাখি বানাতে চেয়েছে? এই পাখি দিয়ে ওরা করবে কি? কিন্তু আপনাদের বলি, এই পাখির মধ্যেই লুকিয়ে থাকবে অনেক রহস্য, যা আপনারা একটা সময় জানতে পারবেন। এইদিকে এদের কাজ চলতে থাকে। অন্যদিকে 1 মাস পরে। স্যার আসবো কি? জি আসুন, কি খবর বলুন। আপনারা এত কড়া নিরাপদ দেওয়ার পরেও আমাদের দেশে ট্যাবলেট আর ড্রাগস ঢুকে পড়েছে। আজকের একটা ভার্সিটি ছেলেকে ধরেছে। পরীক্ষা করে জানতে পেরেছি আমরা যে ড্রাগসগুলো 1 মাস আগে ফিরিয়ে দিয়েছি এটাই ওই ড্রাগস। কি বলছো তুমি? সব দিকে তো কড়া পাহারা, তাহলে ওরা এটা করলো কিভাবে? আমি তো বুঝতে পারছি না। ওই ছেলেকে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু কিছুই বলছে না। ওর কাছে এগুলো কিভাবে আসে তা ও নিজেও জানে না। তথ্যটা দিয়েছো, ভালো করেছো। তুমি তাহলে এখন এসো, আমি বাকিটা দেখছি। ঠিক আছে স্যার, দেখুন তাহলে। এইদিকে আকাশ ও স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে এখন তাহলে এটা বের করবে কি করে? আমি ওই ভার্সিটিতে ছাত্র হয়ে ঢুকতে চাই, আপনি ওই কলেজে আমার ঢোকার ব্যবস্থা করেন। কিন্তু এটা তো পুলিশ বা অন্য প্রশাসনের লোকও করতে পারে। আমরা মূলত কাস্টম অফিসার হলেও আমরা কিন্তু গোয়েন্দা বিভাগের, সেজন্য এই কাজটা আমরা করতে পারি। এতে সমস্যার কোনো কথা হয় না। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে স্যার। এইদিকে 7 দিন পরে আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। তবে ওখানে আকাশ একদম শেষ বর্ষের ছাত্র হয়ে ঢোকে, যেন কেউ ওর বয়সের সাথে ছাত্রবর্ষের অমিল খুঁজে যেন না পায়। যেহেতু আজকেই প্রথম দিন, তারপর এই ভার্সিটিতে আকাশ আগে কখনো পড়েনি, সেই জন্য এই ভার্সিটির সম্পর্কে আগে থেকেই অনেক তথ্য নিয়ে রেখেছে। কিভাবে কোথায় যেতে হবে, আসতে হবে, সেই সব কিছু। তবে এখানে আকাশের গেট আপ হবে একটু অন্যরকম, মানে কিছু হ্যাবলা টাইপের। ভার্সিটিতে হ্যাবলা হয়ে চলাফেরা করলে কেউ তেমন একটা সন্দেহ করবে না। এইদিকে ভার্সিটির ভিতরে এসে দাঁড়ায়। চারিদিকে এত লোকজন দেখে ভালো লাগতে থাকে, সেজন্য আকাশ ওর ক্লাসে যেতে থাকে। কেননা ক্লাসে সবার সাথে একটু একটু কথা বলে তো অনেকটা তথ্য জানতে পারবে, সেই জন্য যেতে থাকে। অন্যদিকে ইরা, তোকে আজকে একটা বাজি ধরতে হবে। তাছাড়া তোরা তো জানিসই আমি কখনো হেরে যাই না। কি রকম বাজি শুনি? বাজি একদম সিম্পল। সবই তো বুঝেছি, কিন্তু কি করতে হবে বল? বেশি কিছু না, এই সিঁড়ি দিয়ে প্রথম যে ছেলেটা উঠবে তাকে কিস করতে হবে। তোরা কি পাগল পেয়ে গিয়েছিস? কেন, কি হয়েছে? আমি জীবনেও কাউকে কিস করিনি। কখনো করিসনি তো কি হয়েছে, আজকে করবি? কিস করলে সমস্যা হয়ে যাবে। কিরকম সমস্যা? প্রথম কিস যদি কোনো ভুল মানুষকে করতে হয়। ও তেমন কিছু না, প্রথম জিনিস এরকম ভুল হয়, এই নতুন আর কি। তাহলে বাজি ধরে নিলাম, কিন্তু কিস না হয় দিলাম, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? আমাদের দুজনের পক্ষ থেকে তোকে ঘুরতে নিয়ে যাব, আর সব খরচ হবে আমাদের দুজনের। সত্যি বলতিস তো? 100% সত্যি। এই নে $300 অ্যাডভান্স। তাহলে দেখ কি করি আমি। তবে
আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমি কিন্তু মোটেও খারাপ মেয়ে না। আর নাই আমার ডলারের অভাব আছে, কিন্তু বান্ধবীদের থেকে বাজিতে কোনো কিছু নেওয়া কিন্তু অনেক মজার হয়। সেজন্য আমি বাজিটা ধরেছি। তাছাড়া আমি ওদের সাথে বাজি ধরে র্যাগিং, মারামারি, ঝগড়া করতাম, কিন্তু এই প্রথম ওরা আমাকে এরকম একটা বাজি ধরবে আমি তো ভাবতেও পারিনি। সে যাক গিয়ে, বাজি যখন ধরেছি তখন না হয় অপেক্ষা করতে থাকি। এদিকে আকাশ এখনও ওর রুমে যেতে থাকে, কেননা প্রথম অবস্থায় ভুল রুমে চলে এসেছিল। সেজন্য ভবন চেঞ্জ করে সঠিক ভবনের দিকে যেতে থাকে। এইদিকে ওরাও অপেক্ষা করতে থাকে। ওদের অপেক্ষা শেষ করে আকাশ সিঁড়িতে উঠতে থাকে। ওর দিকে তাকিয়ে ইরা তো অবাক হয়, কেননা একটা ঢোলা প্যান্ট আর শার্ট পরে এসেছে। এই না, আমি একে কিস দিব না। কেন দিবি না? হ্যার মতন ক্ষেত আর বলদ মার্কা ছেলেকে কিনা আমি কিস দিব? বাজি কিন্তু তুই ধরেছিস, সেজন্য কিস করতেই হবে। ইরা তাড়াতাড়ি কর, ছেলেটা এই দিকে কিন্তু আসতেছে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। ইরা আকাশের দিকে যেতে থাকে। আকাশের সামনে এসে দাঁড়ায় আর ভালো করে দেখতে থাকে এদিকে শার্ট প্যান্ট ছেঁড়া আছে কিনা। আকাশ চেক করতে থাকে। ওই, তোর নাম কি? হ্যাঁ, আমার নাম আপনাকে কেন বলবো আন্টি? ওই, কোন দিক দিয়ে আমাকে তোর আন্টি মনে হয়? আপনার বয়স তো মোটামুটি 24 হবে, এই বয়সে আন্টি তো বলবো। তোর বয়স কত হবে আগে ওটা বল। এই তো 5 মাস পরে 28 হবে। বাহ, ভালো তো। তা তোকে আগে তো কখনো দেখিনি ভার্সিটিতে। আপনি তো আমার সাথে পড়াশোনা করেন বলে মনে হয়, সেজন্য দেখিনি আগে কখনো। এটা অবশ্যই ঠিক বলেছিস। তা তোর নাম কি? আকাশ। নাম তো খারাপ না। আচ্ছা, তোর চোখে কি সমস্যা আছে? না তো। তাহলে এত বড় চশমা কেন ধরেছিস? যেন ধুলোবালি না আসে চোখে। এখন চশমা এটা খুলে সাইডে রাখ। কেন কেন? তোকে রাখতে বলছি না, রাখ। ধমক দেওয়ায় চশমা খুলে হাতে নেয়। এরপর আকাশের মুখটা সামনে আনে। কি করছেন আন্টি? কখনো কাউকে কিস করেছিস? কিস আবার কি? তুই কি জানিস না? আমাকে তো কেউ কখনো বলেনি। চোখ বন্ধ কর, আমি দেখাচ্ছি। চোখ বন্ধ করলে দেখবো কি করে? তুই আগে বন্ধ করবো। আকাশ চোখ বন্ধ করে ইরা ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে চলে আসে ওখান থেকে। এদিকে আকাশ তো হ্যাবলার মতো তাকিয়ে আছে, কোনো কথায় মুখ দিয়ে বের হচ্ছে না। কেননা আকাশের লাইফে প্রথম কিস ছিল এটা, কিন্তু তাও এরকম অদ্ভুতভাবে যে কেউ কিস করবে সেটা তো জানাই ছিল না। তাও চুপ করে আছে। ওই দিন ক্লাসে না এসে নিচে নেমে একটা গাছতলায় বসে পড়ে। এদিকে ইরা যে আকাশকে কিস করেছে সেটা আবার ঈশা ক্যামেরায় ভিডিও করে নেয়। দেখলি তো কেমন করে কিস করে দিলাম? সবটা ভিডিও করা আছে, যখন ইচ্ছা হবে দেখে নিব। এটা কিন্তু ঠিক হয়নি। তোরা কিস করালি ভালো কথা, কিন্তু ভিডিও কেন করেছিস? ঠিক আছে, ডিলিট করলাম। এখন চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। যা, ওই ছেলেটা কোথায়? কোন ছেলে? যে ছেলেটাকে কিস করেছে। আরে, ও যেখানে ইচ্ছে সেখানে যাক, তাতে আমাদের কি? সেটাও ঠিক। ইরা চল তাহলে। ইরার 3 বান্ধবী তো চলে যায় ক্যান্টিনে। অন্যদিকে গাছতলায় বসে বসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবতে থাকে। ভাবনা শেষ হলেই তখন মনে পড়ে লাইব্রেরির কথা, কেননা লাইব্রেরি থেকে কিছু কিছু ড্রাগসের প্যাকেট বের হয়, কিন্তু কারা রাখে সেটাই এখন জানার বিষয়। সেজন্য লাইব্রেরিতে আসে। ওখানে এসে কিছু দেখতে থাকে, কিন্তু তাও কোনো কিছুই পাচ্ছে না। তার কারণ এখানে হাজার হাজার বই আছে, সেজন্য চাইলেও খোঁজ সম্ভব হচ্ছে না। সেজন্য লাইব্রেরি থেকে বের হবে, তখনই দেখা হয় ইরা আর ওর বান্ধবীদের সাথে। আপনি ওই ছেলেটা না? জি আন্টি। এই, আপনি আন্টি কাকে বলছেন? আপনি জানেন আমি কে? আন্টি পরিচয় না দিলে তো আমি জানবো কি করে বলুন? আর একবার যদি আন্টি বলেছেন তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না, কিন্তু এই বলে দিলাম। আচ্ছা, আমি তাহলে এখন আসি। কোথায় যাবেন? বাসায় কি বউ রেখে এসেছেন? বউ থাকলে তো ভার্সিটিতে এসে সময় নষ্ট করতাম না। বাহ, এটাও তো দেখি বোঝো তাহলে। একটু একটু তো বুঝতে হবে। আমাদের 3 জনের জন্য 3 কাপ কফি আনতে পারবে? 2 হাতে 2টার বেশি নিব কি করে?
সমস্যা নেই, দুইটাই নিয়ে আসো। ওদের থেকে ডলার নিয়ে কপি আনতে যায়। এইদিকে বাকিরা বুঝতে পারলো না এটা কি হলো, তাও দাঁড়িয়ে আছে। একটু পরে কফি এনে ওদের হাতে দিল, তাও একটা কফি এনেছে। তোমাকে না দুইটা আনতে বলছি। কিন্তু দাম তো দিয়েছেন একটা। বাহ, ভালোই তো। এখন এই কফিটা তুই খা। আমি কফি খাই না, সেটা খেলে ক্ষতি হয়। বোকা ছেলে দেখিয়ে সবই বুঝে। ওই তো তাই দেখতেছি। এদিকে আকাশ কফি খেতে থাকে, কিন্তু ততক্ষণে ওখানে রকি, রনি ওরা চলে আসে। ওরা এসে আকাশের মাথায় একটা ধাক্কা দেয় আস্তে করে। এতে কফি আকাশের শার্টে পড়ে, যদিও এটা ঈশার প্ল্যান ছিল। কি করলি তোরা? বেচারাকে একটু কফি তো খেতে দিতে পারতি। ওর পোশাক দেখে তো মনে হচ্ছে ও এক গ্লাস জল কিনে খেতে পারবে না, সেখানে কিনা কফি খাচ্ছে। কথাটা বলেই ওরা সবাই হাসতে থাকে। তবুও আকাশ চুপ করে আছে, কেননা এদের সাথে ঝামেলা করে কোনো কাজ নেই, কেননা এরা উল্টো আকাশের কাজে বাধা হয়ে দাঁড়াবে। এইদিকে আচ্ছা, এই জোকারটাকে কোথায় পেলি তোরা? পেয়েছি তো, 501 নম্বর রুমের কাছে। কি বলিস? তাহলে তো আমাদের বড় ভাই হবে। কিন্তু এর মতো হ্যাবলা ছেলেকে বড় ভাই বলে ডাকবো কেমন জানি লাগে। আচ্ছা শোন, তোরা থাক, আমাকে যেতে হবে। কোথায় যাবি তুই? বাবা কল দিয়েছে, বলেছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। জানি না কি জন্য ডেকেছে। আবার ছেলে দেখছে না তো? সেটা করবে না, আমি তো বলে দিয়েছি ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমাকে যেন বিয়ের কথা ভুলেও না বলে। সেজন্য এরকম হবে না। যাক, ভালো তো তাহলে। চলি তাহলে আমি। ইরা চলে যাওয়ায় ওরা বাকি চারজনও অন্যদিকে চলে যায়। এদিকে আকাশ ভার্সিটির পেছনে যেতে থাকে। ওখানে এসে দেখে দুটো ছেলে ড্রাগস নিচ্ছে, যা আকাশ দেখে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওরা সামনাসামনি খাচ্ছে, তাও পিছনের সাইডে। অবশ্য এই সাইডে তেমন কেউ আসে না। ছেলে দুটো আকাশকে দেখে, এইদিকে আয়। জি, আমাকে বলছেন? তোকেই বলছি, খাবি একটু? আমি এভাবে খাই না। কার থেকে নিয়েছেন তার সাথে দেখা করিয়ে দিবেন, আমি ওখান থেকে নেব। তোর কি মাথা খারাপ? ফ্রিতে দিতে চাচ্ছি, সেটা নিবি না? ডলার দিয়ে কিনতে চাস? বেশি করে নিয়ে বাসায় খাবো, এই আর কি। ও বুঝলাম, ঠিক আছে চল তাহলে তোকে নিয়ে যাই। এইদিকে ওরা নিয়ে আসলো রবির কাছে। রবি আকাশকে দেখে কিছুটা তো অবাক হয়। এটা কে? ওর নাকি ড্রাগস লাগবে, সেজন্য নিয়ে আসলাম। তা আগে কখনো তুই খেয়েছিস? না, এই প্রথমবার। হঠাৎ তোর খাওয়ার ইচ্ছে হলো কেন? এমনিতে অনেকে খায়, সেজন্য ভাবলাম একটু ট্রাই করি। আমরা ওকে বলেছিলাম আমাদের থেকে একটু খাওয়ার জন্য, কিন্তু খেলোই না। আমাকে কিছুটা দেওয়া যাবে কি? এই নে, $100 দিতে হবে। এই নিন ডলার। রবি আকাশকে প্যাকেট দিলে ওই প্যাকেট পকেটে ঢুকিয়ে নেয়। কিছুটা দূরে এসে ওদের ওপরে নজর রাখতে থাকে। তখন খেয়াল করে রবির কাছে রকি আর রনি আছে। ওদের দেখে একটু অবাক হয়, যদিও আকাশ ওদের সাথে আজকেই একটু একটু কথা শুরু করেছে। কিছুক্ষণ পরে ওখান থেকে চলে আসে ওদের অফিসে। ওখানে আকাশকে দেখে, এ কি, তুমি চলে এলে যে? এই প্যাকেটে যে ড্রাগস আছে, সেই ড্রাগস ওটার সাথে মিলে কিনা একটু চেক করে দেখুন তো। আচ্ছা, আমি ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। স্যার ওই প্যাকেট ল্যাবে পাঠিয়ে দেয়। তারপর আকাশের সাথে কথা বলতে থাকে। কোনো কিছু কি জানতে পেরেছো? জানার কোনো উপায় যে নেই। কেন, কি হয়েছে? ওই ভার্সিটিতে রবি নামে একটা ছেলে বিক্রি করে, এটা ওর ছবি। তবে ওর উপরে অনেক লোক আছে, সেজন্য আমাদের উপরে লোকেদের ধরতে হবে। তাহলে বুঝতে পারবো ড্রাগস কিভাবে আমাদের দেশে ওরা পাঠাচ্ছে। আমি তো নিজেও বুঝতে পারছি না। আমাদের এই কিছুটা এরিয়া দিয়ে এই ড্রাগসগুলো ভিতরে আসতেছে, কিন্তু কিভাবে আসতেছে ওটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের লোকেদের মধ্যে ওর কোনো লোক নেই তো যে ওকে সাহায্য করছে? এটা তো বলা অনেক কঠিন। কিন্তু আমাদের তো বের করতে হবে। এখন তাহলে কি করতে চাও? সরাসরি ওই রবিকে তুলে এনে ওর মুখ থেকে আস্তে আস্তে কথা বের করতে হবে। তবে ওকে যে তুলে এনেছে এটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়। হয়ে যাবে কাজ, আমি পুলিশের সাথে কথা বলতেছি। জি, তাড়াতাড়ি করুন। আমি এই কেসের একটা সমাধান করে তারপর ওখানে যাব। কোন জায়গায়? যে জায়গা থেকে আমি হারিয়ে গেছিলাম। শুধু কি ড্রাগস কিভাবে ঢুকে এটা জানতে পারলেই তো হবে।
এটাই জানতে হবে। কেননা যে এইগুলো পাঠায় তাকে তো আমরা চিনি, সেহেতু আমরা এটা জানবো কিভাবে মাল ও পাচার করছে, সেটাই এখন শুধু জানবো। ঠিক আছে, হয়ে যাবে কাজ। এইদিকে পরের দিন রবিকে উঠিয়ে আনা হলো। আকাশ দূর থেকে দেখিয়ে দিয়েছিল বলে তাড়াতাড়ি করে ধরতে পেরেছে। অন্যদিকে ভার্সিটিতে ইরার ওই বাজি নিয়ে ওরা ঘোরার প্ল্যান করে। তাহলে আমরা 5 দিন পরেই বের হই। দেশের বাইরে যাব না, তবে আমাদের দেশে একটা সাইড থেকে অন্য আরেকটা সাইডে যাব। এটা অবশ্যই মন্দ হবে না। ঠিক আছে, আমার সব খরচ কিন্তু তোদের। জানি আমরা। এদের কাহিনী তো শুনলেন, এবার চলুন রবির কাহিনী একটু শুনে আসি। এদিকে রবিকে ধরে আনা হলো। বল, তুই কার থেকে ড্রাগসগুলো নিয়ে আসছিস? বিশেষ করুন আমি কিছু জানি না। আচ্ছা, তুই কার থেকে এইগুলো সংগ্রহ করছিস তা তো বল। আমাকে একজন রাতে এসে এইগুলো দিয়ে যায়। তার নাম্বার বা কোনো কিছু আছে? ওইগুলো তো নেই, তবে আজ রাতে এসে প্যাকেট দিয়ে যাবে। ঠিকানা বল আমাদের। ঠিকানা বললে ছেড়ে দিবেন তো? ওই লোকটাকে যখন নিয়ে আসবো তখন তোকে ছেড়ে দিব। এদিকে রবি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগে আছে, যেন রবির খোঁজ অন্য কেউ না পায়। এদিকে রবি এবার ঠিকানা বলে। এবার সে ঠিকানায় কয়েকজন পুলিশ এসে পাহারা দিতে থাকে কখন তারা আসবে। অনেকটা সময়ের পরে একটা লোক একটা ব্যাগ নিয়ে ওই ঠিকানায় আসে, এসে কল দেয় রবিকে। পুলিশ রবিকে কল দিয়ে ওদের সাথে কথা বলতে বলে, যেন ওরা কিছু বুঝতে না পারে। এদিকে লোকটা প্যাকেট দিতে এসে ধরা খেয়ে যায়। এরপর ওকেও নিয়ে আসা হলো। এভাবে 3 জনকে নিয়ে আসার পরে ওরা জানতে পারে কিছু তথ্য, কিন্তু তাও ওরা পুরোপুরি শিওর না। অন্যদিকে বস, আমাদের কিছু এজেন্টের 2 দিন ধরে কোনো খোঁজ নেই। ওরা কোনো তথ্য তো জানায়নি, তার মানে কিছু একটা হয়েছে ওদের সাথে। এখন তাহলে কি করবেন বস? আপাতত সাপ্লাই অফ রাখি কিছুদিন, তাহলে পরিস্থিতি কিছুটা ঠিক হবে। ওকে বস। এদিকে শেষ পর্যায়ে এসে ওরা একটা ব্যাপারে শিওর হয়, সেটা হলো ওই ড্রাগসগুলো আকাশপথে পাঠানো হতো, কিন্তু কিভাবে পাঠাতো সেটাই শুধু ওদের অজানা। এদিকে আবির এসে বলে, আজকে ওই পাখিটা আসেনি? কোন পাখি? গত 1 মাস ধরে এই জায়গায় দিয়ে একটা পাখি উড়ে আসতো। সকালবেলা এখান দিয়ে যেত, আবার সন্ধ্যের সময় আবার ফিরে যেত। কোনো ভিডিও আছে কি? স্যার, অনেক উঁচুতে উঠতো, ভিডিও কিছু বোঝাও যাবে না, তবে পাখিটা অনেক বড় ছিল। এক কথায় শকুনের মতো বড় ছিল। এত বড় পাখি? আচ্ছা, কতদিন ধরে যাচ্ছে না? এই তো 2 দিন ধরে। তাহলে কি আমি যা ভাবছি সেটাই হচ্ছে? কি ভাবছেন স্যার? ওই পাখিটা আবার যে দিন এখানে দিয়ে যাবে, যেভাবে হোক ওই পাখিটাকে আটকাবে, দরকার হলে গুলি করবে। এক কথায় ওই পাখিটাকে আমার চাই। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে আকাশ পুলিশ স্টেশনে এসে রবি আর বাকি লোকের সাথে দেখা করে, কিন্তু তাও মাস্ক পরে এসেছে, যেন রবি ওকে চিনতে না পারে। তারপর ওদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারে। এমনিতেই আকাশ যা অনুমান করেছে সেটাই সঠিক। সেই জন্য ওখান থেকে ফিরে এসে ওর স্যারকে জানায়। উনি সবটা জানার পরে, তাহলে তো সমাধান হয়ে গেল। ওই লোকটাকে তো কিছু করতে পারছে না, কিন্তু ও যেন এই দেশে ড্রাগস আনতে না পারে সেই ব্যবস্থা ঠিকই করে নেব। এটাই ভালো হবে তাহলে। তাহলে স্যার আমি এখন আসি। তা কয়দিন পর ফিরবে? মোটামুটি 4-5 দিন তো লাগবেই। ঠিক আছে, খেয়াল রাখিও তোমার। ওখান থেকে চলে আসে এয়ারপোর্টে। তারপর আকাশ ওদেরই দেশে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে চলে আসে। এদিকে ইরা ওর বান্ধবীদের সাথে এয়ারপোর্টে আসে, কেননা আকাশের সাথে যে বাজি ধরা হয়েছিল সেখানে তো ইরা জিতেছে, সেজন্য ওরা নিজেরাও ঘোরার জন্য আসে। এদিকে আকাশ চলে আসে ওদের আগের ঠিকানায়। আগের ঠিকানা বলতে আকাশ ছোটবেলায় যেখানে থাকতো, কিন্তু ও সেখান থেকে হারিয়ে যায়। ঠিকমতো রাস্তাঘাট চেনার মতো বয়স হয়নি, কেননা 7 বছর বয়স হবে তখন। বাসে করে আকাশ স্কুলে যেত আর আসতো। সবসময় ওর মা ওকে নিয়ে আসতো বাস স্ট্যান্ড থেকে। এখন হয়তো বলবেন কিভাবে কি হলো, আকাশ তাহলে ওর বাবা মার থেকে আলাদা কেন হলো? তাহলে চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই 20 বছর আগে। আকাশ, আর কত ঘুমাবি? তোকে স্কুলে তো যেতে হবে। ওকে, তাড়াতাড়ি ওঠাও, আমাকে আবার যেতে হবে কাজে। এই তো মাত্র 10 মিনিট অপেক্ষা করো, এর ভিতরে ওকে তৈরি করে দিচ্ছি। তাড়াতাড়ি করো। এদিকে 15 মিনিট পরে রেডি করে নিয়ে আসে, নাস্তা সাথে করে দিয়ে দেয়।
নাস্তা স্কুলে একসাথে করে নেবে। ঠিক আছে আম্মু। বাবা চলো তাহলে, আমরা আছি। টাটা আম্মু। আকাশের বাবা বাস স্ট্যান্ড পর্যন্ত এসে আকাশকে বাসে উঠে উনি চলে যায় অফিসের দিকে। এইদিকে ক্লাসে এসে টিফিন সময়ে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া হয়ে এলে আবার ক্লাসে মনোযোগ দিতে থাকে। দুপুরের পরে স্কুল ছুটি হলেই আকাশের মা এসে ওকে নিয়ে যেত বাস স্ট্যান্ড থেকে। এভাবেই চলতো আকাশের দৈনিক রুটিন। একটা সময় এসে, আকাশ, স্কুলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না। পড়াশোনা কিন্তু ঠিকভাবে করবে। তুমি তো আমাকে সময় দাও না। ঠিক আছে, কাল আমি তোমাকে পড়াবো। আজকে তোমার মায়ের কাছে পড়ে নাও। ঠিক আছে আব্বু। আকাশের মা ওকে পড়াতে থাকে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? আমাদের বোর্ডে আজকে একটা কন্টেনার ধরা পড়েছে যেখানে অনেক হাতিয়ার ছিল। কিন্তু পরবর্তীতে কি হলো? আমি সবগুলো লকার রুমে জমা দিয়ে দিয়েছি। এখন এইগুলো যার মাল ছিল সে আমাকে ধমকিয়ে দিয়েছে, যদি আমি তার মালগুলো না ছেড়ে দেই সে আমাকে মেরে ফেলবে। তাহলে আমরা এই শহরটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা শহরে যাই। শহর ছাড়তে হবে না, আমরা কালকে এই জায়গা ছেড়ে দিয়ে অন্য আরেকটা জায়গায় এসে থাকবো। আমি তাহলে সবটা রেডি করে রাখবো। ঠিক আছে, তাই করিও। পরের দিন আকাশকে নিয়ে ওনারা অন্য আরেকটা জায়গায় বাসা নিয়ে যায়। সেখানে থাকতে শুরু করে। তখনই, বস ওই কাস্টমার অফিসার নিজের বাসা শেষ করে কোথায় যেন উঠেছে। যেখান থেকে পারিস ওদের খোঁজ বের কর। তাছাড়া ওর তো একটা ছেলেও আছে। শুনেছি ওর ছেলে স্কুলে পড়ে। কোন স্কুলে পড়ে সেটা খুঁজে বের করতে 2 দিন সময় লাগবে। এত সময় নেই আমাদের হাতে। যে করেই হোক ওর ছেলে কিডন্যাপ করে ওর কাছ থেকে এই মালগুলো আমাদের সরিয়ে নিতে হবে। ঠিক আছে স্যার, ব্যবস্থা করতেছি। এইদিকে এরা তো ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশের স্কুলও চেঞ্জ করা শেষ। এক কথায় ওনারা একটা নতুন জায়গায় এসেছে, সাথে নতুন স্কুল। সেই জন্য আকাশ এখানকার রাস্তাঘাট ঠিকমতো চেনে না। 3 দিন পরে, বস ওর ছেলে কোথায় পড়ে তা জানতে পেরেছি। তাহলে আর দেরি কেন, ওর ছেলেকে তুলে নিয়ে আয়। জি বস, আমি লোক পাঠিয়েছি। পরের রাজীবের লোকেরা এসে আকাশকে তুলে নিয়ে আসে। তারপর কল দেয় ওর বাবাকে। আকাশের বাবা কল রিসিভ করে। তোর ছেলে আমাদের হাতে বন্দি। যদি ওকে বাঁচাতে চাস তাহলে আমাদের মালগুলো আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, নয়তো তোর ছেলেকে জীবিত পাবি না। কথা বলে কল কেটে দেয়। এইদিকে আকাশের বাবা পুরো জায়গায় খোঁজ নিতে থাকে, আসলেও ওরা আকাশকে কিডন্যাপ করেছে কিনা তা জানার জন্য। কিন্তু উনি সবটা খোঁজ নিয়ে শিওর হয়। তারপর ওনার স্ত্রীকে ব্যাপারটা জানায়। তুমি যে করেই হোক আকাশকে বাঁচা ওদের কাছ থেকে। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক আকাশকে বাঁচিয়ে নিব। সেজন্য উনি চলে আসে ওনার স্যারের কাছে। এসে কথা বলতে থাকে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু ওনার সাথেও তেমন কোনো কথা বলেনি। উনি মালগুলো ছাড়তে পারবে না। এদিকে জাফর আবারও কল দিলেই আকাশের বাবা ওনাকে সবটা বলে। দেখলি তো, তুই যাদের হয়ে কাজ করছিস আজকে তারাই তোর বিপদে কোনো সাহায্য করছে না। এখন আমি কি করব বলেন? বুঝেছি, তোর স্যারের কাউকে কিডন্যাপ করতে হবে, তাহলে ঠিকই সবটা বেরিয়ে আসবে। সেই জন্য জাফর আবার নতুন করে প্ল্যান করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই স্যারের বউকে ধরে নিয়ে আসে। কিন্তু স্যারের বউকে ধরে নিয়ে এসে দেখতে পায় আকাশ নেই এখানে। সেই জন্য জাফর তো অনেক রেগে যায়। ওই, এই পিচ্ছি ছেলেটা কোথায়? পিচ্ছি তার সকালেই পালিয়ে গেছে। কিভাবে পালালো এখান থেকে? এখন ওর বাবাকে ভয় দেখিয়ে কিভাবে কি করবো? পিচ্ছির বাবার কথা বাদ দিন, ওর বাবার বসের কাউকে এনেছেন, দেখবেন এবার ঠিকই ছেড়ে দেবে। তাহলে কল রাগা ওদের। এরপর আবারও কথা বলতে থাকে। এবার স্যার রাজি হয় এবং সব কিছু রেডি করে নেয়, আর সেগুলো জাফরের হাতে তুলে দেয়। জাফরও স্যারের বউকে স্যারের হাতে তুলে দেয়। কিন্তু আকাশকে নিয়ে না আসাতে, কি ব্যাপার, আমার ছেলে কোথায়? তোর ছেলে 2 দিন আগে পালিয়ে গেছে, অনেক খুঁজেও পাইনি, সেজন্য তুই এখন খুঁজে দেখ কোথাও পাস কিনা। কথাগুলো বলে জাফর তো চলে যায়। এইদিকে আকাশের বাবা কান্না করতে থাকে। উনি কি করবে কিছুই বুঝতে পারছে না। উনি টানা 7 দিন ধরেও আকাশের কোনো খবর পাচ্ছে না। এখন আপনারা তো বুঝলেন কিছু না, কিন্তু আকাশ কোথায়, ও কোথায় আছে, কিভাবে আছে তা চলুন আমরা একটু জেনে আসি। বর্তমানে আকাশ একটা হসপিটালে ভর্তি আছে।
আসলে আকাশ ওই দিন ওখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে। ওখান দিয়ে ট্রেন যাচ্ছিল, কোনোভাবে সে ট্রেনে উঠে পড়ে। এরপর কোন জায়গায় এসে নামে যা আকাশ নিজেও জানতো না। ট্রেন থেকে নেমে যখনই অন্যদিকে যাবে তখন কারো গাড়ির সাথে ধাক্কা খায়, এতে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। সেখান থেকে হসপিটালে এখন ভর্তি আছে, কেননা একজন অপরিচিত ব্যক্তি আকাশকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে চলে যায়। জ্ঞান ফেরার পরে কোথায় আছে সেসব কোনো কিছুই আকাশের বর্তমানে মনে নেই। এরপর একটা অনাথ আশ্রমে বড় হতে থাকে। ওখান থেকে যখন বড় হয় তখন পড়াশোনা থেকে শুরু করে বাকিটা নিজে নিজেই করতে থাকে। অনেক চেষ্টা করেও আকাশ ওর পরিবারের কোনো খোঁজ নিতে পারেনি। এদিকে আকাশের পরিবার কোথায় এখন আছে তা আকাশ জানে না। অতীত শেষ এখানেই। আমরা বর্তমানে এসে আকাশের পরিবারের খোঁজ নিব। বর্তমানে অনেক কিছু মনে করতে করতে আকাশ পৌঁছায় একটা নতুন শহরে, যে শহরে আকাশের শুধু স্কুলের নামটাই কিছুটা মনে ছিল না, শুধু মনে ছিল কিছু পরিচিত জায়গা। সেজন্য ওখানকার আশেপাশে একটা হোটেলে উঠে পড়ে। এদিকে ইরা ওর বান্ধবীদের সাথে হোটেলে এসে ওঠে। পরের দিন সকালবেলায় আকাশ ফ্রেশ হয়ে সে আগের জায়গায় দিয়ে আসতে থাকে, কেননা 20 বছরে অনেক পরিবর্তন হয়েছে এই জায়গাগুলোর। আচ্ছা, এখানে নদীর পাশে কোনো স্কুল কি ছিল আগে? আসলে বর্তমানে কোনো স্কুল নেই যেটা নদীর পাড়ে বা নদীর কাছাকাছি। তবে আমাকে না জিজ্ঞেস করে মোটামুটি 50 বছরের কোনো লোককে জিজ্ঞেস করলে আমার মনে হয় উনি আপনাকে সাহায্য করতে পারবে। ধন্যবাদ আপনাকে। সেজন্য এরকম কিছু লোককে জিজ্ঞেস করেও কোনো কাজ হয়নি। তখন রাস্তার পাশে একজন লোককে দেখতে পায় আইসক্রিম বিক্রি করতেছে, যে আইসক্রিম 20 বছর আগেও ছিল। সেই জন্য ওনার কাছে আসে। আঙ্কেল, একটা কথা জানা ছিল। কি কথা বলো? আপনি এই রাস্তায় ঠিক কত বছর ধরে আইসক্রিম বিক্রি করছেন? এই তো 25 বছর ধরে। কেন বাবা, কিছু কি হয়েছে? আঙ্কেল, আপনি কি আমাকে বলতে পারবেন এখানে নদীর ধারে 20 বছর আগে কোনো স্কুল কি ছিল? একটা স্কুল তো ছিল, কিন্তু সেটা এখন কলেজ হয়েছে। আমাকে ওই কলেজের ঠিকানা বা কোন দিকে একটু বলতে পারবেন কি? লোকটা আকাশকে ঠিকানা দেয়, তারপর ওনাকে কিছু ডলার দেয়, কিন্তু উনি তা নেয়নি। কিছুক্ষণ পরে ওই কলেজের সামনে আসে, ভিতরে সাহস করে ঢুকে পড়ে। কিছুটা দূর এসে আবার সে পরিচিত মুখটা দেখতে পায়, আর সে পরিচিত মুখটা হলো অফিসের পিয়ন। আকাশের ওনার চেহারা তো মনে আছে কিছুটা, তাও শিওর হওয়ার জন্য ওনার কাছে আসে। আঙ্কেল, একটু শুনবেন? হ্যাঁ বাবা, বলো। আঙ্কেল, এই কলেজের আগে এখানে কি আগে কোনো স্কুল ছিল? আর আপনি স্কুল থাকা অবস্থায় এখানে পিয়ন ছিলেন কি? হ্যাঁ ছিলাম তো, কিন্তু তোমার কি লাগবে তা বলো আমাকে। আঙ্কেল, আমার তখনকার সময়ের কিছু তথ্য লাগবে, যদি আপনি দিতে পারেন অনেক উপকার হতো আমার। ওই সময় কিছু ফাইল এখনো আছে আমার কাছে, কিন্তু তোমার কি রকম উপকার তা আগে বলো। তাহলে কোথাও বসো, আপনাকে আমি সবটা বলি। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওনারা কথা বলতে থাকে। সবটা বলা শেষ হলে, তোমার বাবা মার নাম বা রোল নাম্বার, কোন শ্রেণীতে পড়তে, কত সালে, এইগুলো কি কোনো কিছু মনে আছে? জি আঙ্কেল, মনে আছে। তাহলে সহজ হবে। কিন্তু তুমি কাল এসো, আমাকে একটা কাজে যেতে হবে, ওখানে কিছু ডলার পাবো। আপনি যত ডলার চান আমি আপনাকে দেব, তাও আমার কাজটা করে দিন প্লিজ। দেখো, আমি লোভী না। আমি আজকে ওখানে না এলে আমার $200 ক্ষতি হবে। তুমি যদি $200 দিয়ে দাও তাহলে আমি ওখানে না এসে তোমার কাজটা করে দেব। আঙ্কেল, এই দিন $500, তাও আমার কাজটা করে দিন। ঠিক আছে, চলো তাহলে। এরপর পিয়নের সাথে করে আসে একটা রুমে, যেখানে অনেক ফাইল পড়ে আছে। সেখান থেকে বছর মনে করে ওই বছরের একটা ফাইল বের করে। এটা ওই বছরের ফাইল। আমি ওই বছরের 2য় শ্রেণীর ছাত্রছাত্রীর ফাইল নিলাম। এখন বলো, তোমার রোল নাম্বার কত? রোল নাম্বার তো মনে নেই। নামটা বলো, তাহলে খুঁজে দেখি। এরপর নাম বলেই ওনারা দুজনে মিলে খুঁজতে থাকে। অনেকটা খোঁজার পরে আকাশ ওর অ্যাডমিশন ফর্ম খুঁজে পেল। ওখানে থাকা ছবিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু বাবা মার নাম ঠিক ছিল। আকাশ তাড়াতাড়ি করে ওই ফেজে ছবি উঠিয়ে নেয়। আচ্ছা, এই ফেজ থেকে কি কোনোভাবে জানা সম্ভব আমার বাবা কি কাজ করতো? এটার পিছনে আরেকটা পেজ আছে, ওখানে লেখা থাকতে পারে। যদি তোমার বাবা মা সেটা পূরণ করে থাকে। ওটা একটু দেখাতে পারবেন? এই পৃষ্ঠাতেও অন্য আরেকটা ফাইল, ওটা তো খুঁজতে হবে। তাহলে দুজনে মিলে খুঁজতে থাকি। ঠিক আছে, যে বছরের দরকার ওই বছরটা লেখা আছে ফাইলের উপর। ঠিক আছে, আমি খুঁজছি।
অনেকটা সময়ের পরে খুঁজে পেল, তা আঙ্কেলকে জানাই। এই তো পেয়েছি। ভিতরে তাহলে খুলে এখন। ঠিক আছে। ভেতরে খুলে দেখতে থাকে। অনেকটা দেখার পরে পৃষ্ঠা খুঁজে পায় আর ওই পৃষ্ঠার ছবি উঠিয়ে নেয়, তারপর পড়তে থাকে। তোমার বাবা ওনার সম্পর্কে লেখা ফর্মটা কি পূরণ করেছে? উনি তো ফর্ম পূরণ করেছে, কিন্তু লেখা তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা কোড নাম্বার আসতেছে। তোমার ঠিকানা তো আছে, সেই ঠিকানায় এসে দেখো ওনারা আছে কিনা। এটাই ভালো হবে, কিন্তু যে ঠিকানা আছে ওটা তো আমার আগে যে বাসায় থাকতাম সে বাসার ঠিকানা মনে হয়। তাহলে এখন যতটুকু পেয়েছি এতেই অনেকটা কাজ আমার হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল। ওখান থেকে বের হয়ে ওই ঠিকানা এসে জানতে পারে এখানে এই নামে কেউ থাকে না এখন আর। তার উপর বর্তমান যেখানে থাকতো ওই জায়গায় আকাশ চেনে না। সেজন্য আবারও একবার ওই ছবি দেখতে থাকে। তখন বারবার ওই কোড মনে পড়তে থাকে। তাছাড়া মোবাইল নাম্বার যেটা ছিল নাম্বারও বন্ধ এখন। সেজন্য কোড নাম্বারটা দেখতে থাকে। সে কোড নাম্বার নেটে সার্চ করে জানতে পারে এই কোড নাম্বার 20 বছর আগে কাস্টমসের লোকেরা ব্যবহার করত। আব্বুর সাথে কাস্টমের লোকেরা সাথে আবার কি সম্পর্ক হতে পারে? একবার স্যারকে কল দেয় তো। সেজন্য ওর স্যারকে কল দেয়। কিছুক্ষণ পরে স্যার কল রিসিভ করে। তখন ওনাকে সবটা বলে। সবটা উনি শোনার পরে আকাশের থেকে সে কোড নাম্বার নেয়। তুমি আমাকে 3 ঘন্টা সময় দাও, আমি এই কোড নাম্বারের বাকি তথ্যগুলো জোগাড় করে তোমাকে দিচ্ছি। তোমাকে এখন আর খুঁজতে হবে না ওনাকে। যদি তোমার বাবা এখনও চাকরি করে থাকে 3 ঘন্টার ভিতরে আমি খোঁজ নিতে পারবো উনি কোথায় আছে। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। এইদিকে এবার আকাশ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। অন্যদিকে তোরা কি এখানেই বসে থাকবে? তাহলে আর কি করব? আমরা এখানে ঘুরতে এসেছি নাকি থাকতে এসেছি ওটাই তো বুঝতে পারছি না। সবে মাত্র 11টা বাজে, দুপুরে খেয়ে বের হব। তাছাড়া দেখতেই তো পাচ্ছিস বাইরে কত রোদ। কিন্তু যাবি কোথায়? কোথায় আর যাব, একটু সমুদ্র দেখে আসবো। ঠিক আছে, ওটাই ভালো হবে। কিছুক্ষণ পরে ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এদিকে ততক্ষণে 3 ঘন্টাও হয়ে আসে। আকাশ বসে আছে ও স্যারের কলের অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে উনি কল দেয়। জি স্যার, বলুন। তোমার বাবা কাস্টমসের অফিসার ছিল এবং কি আরেকটা ভালো খবর, উনি 2 দিন পরে রিটায়ার করবে। বাবা এখন কোন জায়গায় আছে সেটা কি জানতে পেরেছেন? উনি তো আমাদের বন্দর থেকে আর 2টা বন্দর পরেই। আপনি যদি পারেন ঠিকানা নিয়ে রাখেন, আমি ওখানে এসে বাবাকে সারপ্রাইজ দেব। আমি ঠিকানা নিয়েছি, তোমাকে টেক্সট করে দিয়েছি। উনি বর্তমান ওই ঠিকানায় আছে। জি স্যার, কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব, অনেক বড় উপকার করলেন আমার। আপনার কাছে যে আমি চিরঋণী হয়ে থাকবো। তুমি তো আমারও কম উপকার করনি, তোমার জন্য আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। তুমি কবে ফিরতেছ? বাবার তো 2 দিন লাগবে, আমি ওনাকে 3 দিনই বাসায় এসে সারপ্রাইজ দেব। তাহলে তুমি ওখানে কাটাও আপাতত কয়েকটা দিন। আমি একটা কাজ দিয়ে এসেছি, ওই কাজটা কি আবির করেছে? আবির তো বলেছে ওই পাখিটা কয়েকদিন ধরে আসছে না। ওই পাখির মধ্যে রহস্য লুকিয়ে আছে। যখন ওই পাখি আসবে, যে কোনোভাবেই হোক গুলি করে হলেও ওটাকে আটকাবেন, তাহলে বুঝতে পারবেন। চিন্তা করো না, আগে আসুক। তুমি তাহলে এবার ঘুরতে থাকো। স্যারের সাথে কথা বলে যেই পেছনের দিকে ফিরে, তখন আচমকা কারোর সাথে ধাক্কা খায়। এতে সে ব্যক্তি নিচে পড়ে যায়। মা তো আমার কোমরটা ভেঙে গেল, তো এই কোমর ভাঙা নিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি আবল তাবল বলছেন? আবল তাবল বলছি মানে? কথাটা বলে ইরা এবার উঠে দাঁড়ায়। তখন ওরা একজন আরেকজনকে দেখে চমকে ওঠে। কারো মুখেই কোনো কথা নেই। তুই ওই ছেলেটা না? কোন ছেলে? ভার্সিটিতে আসা সে আপনার ছেলেটা না? আপনার চোখ কি গেছে? আমাকে কোন দিক দিয়ে হ্যাবলা মনে হয় আপনার? ইরা, তোর মনে হয়েছে কোথাও ভুল হয়েছে। ইনি আর ওই ছেলের মধ্যে তো অনেক পার্থক্য। আমিও সেটাই বলতেছি। হবে হয়তো, কিন্তু দেখতে তো সেমই লাগতেছে। হতেও পারে। চল তাহলে। এই বলে ইরা চলে আসে। এইদিকে আকাশ তেমন কিছু বলেনি, কেননা চাইলে ওদের সাথে কথা বলতে পারতো। কিন্তু এই সব আকাশের জন্য ব্যাপার না তেমন একটা। তবে আকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ছিল সেটাই
আজকে আকাশ পেয়েছে। তাছাড়া প্রতিটা গল্পে যে নায়ক নায়িকা ভালোবাসতে হবে এরকমটা তো কোনো কথা না। পারিবারিকভাবে না হয় এদের একটা ব্যবস্থা করে দিব এবার। শুধু দেখতে থাকুন কি হয় একটু পরে। এখানে আরও কয়েকটা দিন ঘুরতে থাকে। 2 দিন থাকার আগে আকাশ চলে আসে ওখান থেকে। এরপর ওর স্যারের কাছে আসে। স্যার দোয়া করবেন আমার জন্য। তোমার বাবা মা তোমাকে দেখে চিনতে পারবে তো? না চেনার কথা আমাকে, তাও আমি যাব। তাছাড়া পরিচয় দিলে অবশ্যই আমাকে চিনবে। ঠিক আছে, যাও তাহলে। এরপর পরের দিন চলে আসে ওই ঠিকানায়। এসে দরজায় কলিং বেল দেয়। তখন একজন এসে দরজা খুলে দেয়। 20 বছর পরে আবারও সেই চিরচেনা মুখটা দেখে চোখ দিয়ে পানি বের হয়। তাও চোখ মুছে নাই। তখনই কে এসেছে? একটা ছেলে এসেছে। ভিতরে আসতে বলো। আসো বাবা ভিতরে। ভিতরে এসে বসে। তবে একটা জিনিস দেখলো, ছোটবেলায় ছবি ওনারা এখনো রেখে দিয়েছে। এদিকে আকাশের বাবা এসে সামনে বসে। বলো বাবা, তোমার কি লাগবে? আপনাকে লাগবে। আমাকে লাগবে মানে? আগে এটা বলুন, শুধু আপনারা 2 জনই কি এখানে থাকেন, নাকি আরও কেউ আছে এখানে? আমরা স্বামী স্ত্রী 2 জন। আচ্ছা, আপনাদের হারিয়ে যাওয়া ছেলে যদি কখনো ফিরে আসে আপনাদের কাছে, তখন আপনারা কি করবেন? ও তো জানি না আমরা কোথায় আছি, কিভাবে কি করতেছি। তাছাড়া তুমি এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন? যদি বলি আমি আপনাদের হারিয়ে যাওয়া সেই ছোট ছেলেটা। এই কথা শুনে ওনাদের দুজনের চোখে পানি এসে যায়। সেই জন্য ওনারা আকাশের পিঠে একটা চিহ্ন দেখার জন্য শার্ট খোলে। তখনও চিহ্নটা দেখতে পায়। এটা দেখে জড়িয়ে ধরে দুজনেই কান্না করতে থাকে। অনেকটা সময়ের পরে, এতগুলো বছর কোথায় ছিলি তুই? আমাদের ছেড়ে এতগুলো বছর কোথায় ছিলি? আমাদের কথা কি তোর একবারও মনে পড়েনি? কি করব বলো, তোমরা তো সব ঠিকানা বদলে ফেলেছ, সেজন্য খুঁজে পাইনি তোমাদের আমি। আচ্ছা, আমার পিঠে কি দেখলে? তোর পিঠে একটা দাগ আছে, যেটা তোর বাবারও আছে। কি বলো? এ দাগের কথা আমি তো জানতামই না। অবশ্যই দাগ ভালো করে দেখলে দেখা যায় না, নয়তো এমনিতেও তেমন একটা দেখাও যায় না। বুঝতে পেরেছি। এত বছর কিভাবে কি করলি? আমি এরপর ওনাদের সবটা বলতে থাকি, কিভাবে কি কি হলো সবটা বলা শেষ হলো। আমার ছেলে আমারই মতো হয়েছে দেখতেছি। হ্যাঁ বাবা, তোমাদের এখানে থাকতে হবে না, তোমরা আমার সাথে আমার বাসায় থাকবে। এই বাসা কি করব? এই বাসা তো মনে হচ্ছে ভাড়া নিয়ে থাকতেছো। সেটা তো থাকতেছি, কিন্তু হঠাৎ চলে গেলে? কিছুই হবে না, চলো আমার সাথে। আজ থেকে তোমরা এই বাসায় থাকবে, সব কিছু আছে এখানে। এরপর ওনারা বাকি কিছু জিনিসপত্র নেয়। তারপর আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে ওখান থেকে বাসায়। আকাশের বাসা অনেক বড় ছিল। তোর অফিস কি এখান থেকে কাছেই? অনেকটা কাছেই। আচ্ছা, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবী এখানে আসবে কি করে? তোমাকে যে বলেছিলাম আমার বান্ধবীর কথা, আমাদের বাসা তো অনেক দূরে হতো ওর বাসা, কিন্তু এখান থেকে তো অনেক কাছেই, সেই জন্যই ওর কাছে যাব। তুমিও যাবে নাকি? তাহলে একা ঘুরে এসো, আমি আকাশের সাথে ওর কাজের জায়গা থেকে ঘুরে আসি। আজকে আর কোথাও যেতে হবে না আম্মু, তুমি সকালে যেও তোমার বান্ধবীর বাসায়, আর আমি বাবাকে নিয়ে বের হবো। আমি তাহলে রান্না করে ফেলি। আম্মু, আমি তো একা থাকি, তার উপর কেউ নেই, সেই জন্য মাঝে মাঝে রান্না করি। কি বলিস? আমি তো ভেবেছিলাম তোর পছন্দের কেউ হয়তো আছে, সে এসে রান্না করে খাওয়ায়। না আম্মু, আমার পছন্দের কেউ নেই। তাছাড়া আব্বু, চলো আমরা বাজার করে আসি, আজকে তোমাদের পছন্দের সব কিছু নিয়ে আসবো। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা বাজারে এসে সবটা কিনতে থাকে। অন্যদিকে ইরা ওর বাসায় ফিরে আসে। আম্মু, আম্মু কোথায় তুমি? কি হয়েছে বল? বাবা কোথায়? বাহিরে গেছে, ফিরতে লেট হবে। কি হয়েছে বলবি তো? কিচ্ছু হয়নি, বাবাকে দেখছি না বলে জিজ্ঞাসা করলাম। আমি তো ভেবেছিলাম কি না কি হয়েছে, সেজন্য এরকম করছিস তুই। তেমন কিছু হয়নি, সে যাক গিয়ে, আমি রুমে গেলাম তাহলে। এদিকে ইরা রুমে গেল। অন্যদিকে আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসলো বাজারে। ওখানে অনেক কিছুই কিনতে থাকে। কেনা হয়ে এলে চলে আসে বাসায়। এদিকে আকাশের আম্মু সব তৈরি করে রেখে দেয়। এখন শুধু বাজার আনলে রান্না করা বাকি। ওনারা বাজার নিয়ে আসে, এরপর শুরু হয় রান্না করা। রান্না শেষ হওয়ার পরে সবাই মিলে খাবার খেয়ে নেয়। দুপুরের পরে যে যার মতো করে ঘুরে বেড়ায়। সন্ধ্যা হতে আকাশ চলে আসে ওর বাবা মার কাছে। তখন, মা, আমি একটু বের হব। কোথায় যাবি তুই?
বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তাছাড়া বাবা, আমরা সকালে বের হব। আমিও সকালে বের হবো। তাহলে দুপুরে খাবার? তোরা বাইরে খেয়ে নিস, আমি তো বান্ধবীর বাসায় যাব, আমি ওখানে খেয়ে নিব। কিন্তু মা, তুমি চিনবে না তো বাসা। চিনবো আমি। তোর মা চিনবে, তাছাড়া এর আগেও কয়েকটা বার এসেছিল, সেজন্য চিনবে। যাক, চিনলেই তো ভালো। পরের দিন সকালে ওনারা যে যার মতো করে বেরিয়ে পড়ে। আকাশ ওর বাবাকে নিয়ে ওদের অফিসে আসে। ওখানে আকাশ ওর স্যারের সাথে ওর বাবার পরিচয় করে দেয়। কিছুক্ষণ পরে ওনারা কথা বলতে থাকে। তখনই আবির ওখানে আসে। স্যার, ওই পাখিটা আবার আসতেছে। যেভাবেই হোক ওই পাখিটাকে আটকাও। জি স্যার, করতেছি। আবির চলে যাওয়ার পরে আকাশও বের হতে যাবে। তখনই আকাশ, কি আছে ওই পাখির মধ্যে? ওই পাখি ধরে এনে জানাবো। ঠিক আছে, যাও। ততক্ষণে আমি তোমার বাবার সাথে কথা বলতে থাকি। এইদিকে এরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশের মা চলে আসে ওনার বান্ধবীর বাড়িতে। দুই বান্ধবী তো একজন আরেকজনকে পেয়ে গল্প শুরু করে দেয়। এইদিকে, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে, আমাকে রান্না করার সুযোগটাও দিলি না। সমস্যা নেই, দুই বান্ধবী একসাথে রান্না করবো আজকে। আমার মেয়েকেও সাথে করে ডেকে আনি, ওকে তো রান্না শিখাতে হবে। তাছাড়া বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিছু না কিছু তো শিখিয়ে পাঠাতে হবে। আচ্ছা, ডেকে আনো তাহলে। ইরা, ইরা, এই ইরা, নিচে আয় তো একবার। 5 মিনিট পরে ইরা নিচে নামে। ইরাকে দেখে তো আকাশের মায়ের অনেক পছন্দ হয়। ইরা ওনার সামনে এসে, আসসালামু আলাইকুম আন্টি, আপনি আসবেন আগে বললে তো মাকে আমি রান্না করতে সাহায্য করতে পারতাম। ও যে আসবে সেটা তো আমাকেই বলে নিলি। আচ্ছা, এখন রান্না শেষ করি। তাই ইরার বাবা কখন আসবে? বাবা তো দুপুরের দিকে আসবে। এইদিকে এরা গল্প করতে থাকে। রান্না শেষ হওয়ার পরে ইরা চলে যায় রুমে। এদিকে দুপুর হয়ে আসে। ইরা খাবার খেয়ে ভার্সিটিতে চলে যায়। যাওয়ার আগে বলে যায়। এদিকে ইরার মা বসে আছে ইরার বাবার অপেক্ষায়। অনেকটা সময়ের পরে উনি আসে। এরপর ওনারা কথা বলতে বলতে খাওয়া শুরু করে। অনেকটা সময়ের পরে, তোর কাছে আমি একটা জিনিস চাইবো, দিবি আমাকে? কি লাগবে বল। তোর মেয়েকে আমার লাগবে। ভাবি, আমি ঠিক পৌঁছলাম না। আমি আমার ছেলের জন্য ইরাকে বউ করে নিতে চাই। কিন্তু ভাবি, আপনার ছেলে তো হারিয়ে গেছে ছোটবেলায়। এরপর আমরা যতদূর জানি আপনারা আর সন্তান নিলেন না, তাহলে? এরপর আকাশের মা ওনাদের সব কথা বলতে থাকে। সবটা শোনার পরে ওনারা অনেক খুশি হয়। তা তো ছেলে দেখতে কেমন আর কি করে এখন? এই দেখ ওর ছবি, আর বর্তমানে কাস্টমসের অনেক বড় অফিসার পদে আছে। সত্যি ভাবি, আপনার ভাগ্য অনেক ভালো। এতগুলো বছর পরে ছেলেটাকে ফিরে পেয়েছেন। আমরা এমনিতে এরার জন্য ছেলে দেখতেছি। আপনার ছেলেটা হারিয়ে গেছে বলে আপনাকে আর এই ব্যাপারে বলেনি করে কিছু। কিন্তু এখন যখন আপনার ছেলে আবার ফিরে এসেছে, তখন ওর সাথে বিয়ে দিব আমরা। কিন্তু কি? আকাশ কি রাজি হবে? আমাদের পছন্দই ওর পছন্দ, তাছাড়া কোনো পছন্দের কেউ নেই। যদি তোরা রাজি থাকিস তাহলে 5 দিনের মধ্যে আমি ইরাকে বউ করে নিয়ে যেতে চাই। এত তাড়াতাড়ি? আমার ঘরটা যে শূন্য হয়ে আছে। কিন্তু ইরা চলে গেলে আমরাও যে শূন্য হয়ে যাব। তাহলে তুই ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, ওখানে আমরা একসাথে থাকবো। আচ্ছা, তাই হবে। ভাবি তো জানোই, ও চলে গেলে আমরা আবার একা হয়ে যাব। আচ্ছা, এরা আসুক, আমরা তাহলে আজকে থেকে বাড়ি সাজানো শুরু করি। আমিও তাহলে যাই। যাবি মানে? আজকে দিনটা থেকে যা। আমাকে তো বাড়ি সাজাতে হবে। অন্যদিকে আবির আকাশ ওই পাখিকে গুলি করে কোনো মতে নিচে নামে। এরপর ওই পাখির কাছে এসে দেখে এটা নকল পাখি। তারপর ওর স্যারের কাছে এনে এটার ভেতরে থাকা স্ক্রুগুলো খুলতে থাকে। তারপর ভিতর থেকে বেরিয়ে এলো ড্রাগস। এইসব কি আকাশ? আমি যে আন্দাজ করেছি তাই হলো। ওই দিনের পর থেকে এরা এই পাখির মধ্যে ড্রাগসগুলো বর্ডার পার করত। তাহলে এখন এইগুলো কোনো জায়গায় মতো কোন জায়গায় যেত তা খুঁজে বের করব কি করে? এই পাখিতে জিপিএস তো লাগানো আছে, ওর মাধ্যমে আমরা খুঁজে বের করব। আবির, এটা খুঁজে বের করার ব্যবস্থা করো। আবির ওই পাখি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে বাকিরা চলে আসে বাসায়। এসে দেখে বাসায় অনেক লোক বাড়ি সাজাতে থাকে। সেসব দেখে আকাশ আর ওর বাবা তো প্রশ্ন করতে থাকে।
দুদিন পরে তোর বিয়ে, সেজন্য তোর বন্ধুদের দাওয়াত দিয়ে আয়। মানে কি আম্মু, আমার বিয়ে আর আমি কিছু জানি না? তোকে জানতে হবে না, যা বলছি তাই কর। তোকে না বললেও আমাকে তো বলবে। তোমাকেও বলবো না, যা বলেছি তাই করো। পুরো বাড়ি সাজানোর কাজ দেখবে এক এক করে। আর আকাশ, যদি তুই কোনোভাবে বিয়ে না করে পালিয়ে যাস, তাহলে কিন্তু আমি তোর বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। এরকমটা বলো না আম্মু, অনেক কষ্টের পর তোমাদের খুঁজে পেয়েছি, সেজন্য আমি হারাতে চাই না। তুমি যখন বলেছো তখন আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে আকাশের মায়ের মুখে হাসি ফোটে। অন্যদিকে ইরা তো ওর মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। আচ্ছা আম্মু, আমি যতদূর জানি ওনার ছেলেকে ছোটবেলায় কেউ নিয়ে গেছে, হঠাৎ করে আবার ফিরে এসেছে। তার ছেলে দেখতে কেমন? আমি যদি এই সব কিছু নাই দেখি, তাহলে বিয়ে করব কি করে? তোকে এত কিছু বলতে পারবো না। কাল ভার্সিটিতে এসে তোর বন্ধু বান্ধবী ওদের দাওয়াত দিয়ে চলে আসবি। তাছাড়া তোর পছন্দের কেউ নেই, সেই জন্য আমি রাজি হয়েছি। সেটা তো নেই, আমি জানি। আচ্ছা, তোমরা যা ভালো মনে করো তাই করো। এইদিকে ওরা দুজনেই ওদের বন্ধু বান্ধবীদের দাওয়াত দিতে চলে আসে। দুদিন পরে ওদের বিয়ে। বিয়ের দিন ওর সব বান্ধবী ছিল, কিন্তু এখনো বর করে একজন আরেকজনকে দেখেনি। এদিকে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওর নতুন বউকে নিয়ে ওদের বাসায় চলে আসে। তখন, আচ্ছা তুই তাহলে 2-3 দিনের মধ্যেই সবটা গুছিয়ে চলে আসিস। কয়েকটা দিন লেট হবে, কারণ এত আসবাবপত্র এগুলো কি করব। তুই বরং পুরো বাড়ি বিক্রি করে দিয়ে চলে আয়, তাহলে এতগুলো ঝামেলাও থাকলো না। তারপর আমরা সবাই এক বাড়িতে থাকবো। এরপর আমার জামাই আর তোর জামাইয়ের নতুন একটা ব্যবসা দিতে পারবো। আচ্ছা, তাই হবে। এই বলে চলে আসে ওনারা। রাতের বেলায় ইরা বসে আছে রুমে। কিছুক্ষণ পরে ওখানে আকাশ চলে আসে। এতে ইরা নেমে সালাম করে। তারপর ইরা আবার বিছানায় বসে যায়। দেখুন, আমাদের বিয়েটা কিন্তু এরকম হুটহাট করে হয়েছে। আমরা কেউ কাউকে দেখার তো দূরের কথা, নামটাও ঠিক মতো জানি না। সেজন্য আমরা আগে নিজেদের মধ্যে পরিচয় হয়ে নিই, তারপর না হয় আমরা দাম্পত্য জীবন শুরু করব। আমি এটাই বলতে চাইছি, তাহলে আমরা আজকের রাতটা পরিচয় হয়ে কাটিয়ে দিই। ঠিক আছে, তাই হবে। এরপর এরা কথা বলতে থাকে। কথা বলতে বলতে রাত 3টে বাজে। তখন এসে কথা শেষ হয়। তবে এখনো ওরা কেউ কারো মুখ দেখেনি, কেননা একটা ড্রিম লাইট জ্বলতেছে। ওই আলোতে মুখ ঠিক মতো দেখা যায় না। তাহলে চলুন এবার আমরা শুয়ে পড়ি। আমার অনেক ইচ্ছে ছিল জামাইকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমাবো। সে সুযোগ কি পেতে পারি? কিন্তু এর চেয়ে বেশি কিছু যদি পরে হয়ে যায়, তখন কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না। ঠিক আছে, দিব না। এই বলে আকাশের বুকে শুয়ে পড়ে। এরপর কি হয়েছে তা আপনারা এখন না জানলেও চলবে। পরের দিন সকালে আকাশ ঘুম ভেঙে ইরার মুখটা দেখে চমকে ওঠে। এদিকে ইরা ও আকাশের মুখ দেখে চমকে ওঠে, কেননা ওদের পরিচয় তো আগেও একবার ভার্সিটিতে হয়েছিল। কিন্তু আকাশ ইরাকে চিনতে পারলেও ইরা আকাশকে চিনতে পারবে না সহজে, কেননা ওই আকাশ আর এই আকাশের মধ্যে অনেক ব্যবধান আছে, যা আপনারা নিজেরাও জানেন। তাও আপনার চেহারা একজনের সাথে কিছুটা মিলে যায়। এই রে, ধরা খেয়ে গেলাম নাকি? কয়েকটা দিন আগে আমাদের ভার্সিটিতে একটা ছেলে এসেছিল, অনেকটা আপনার মতন দেখতে লাগতেছে, তবে দুজনেরই ক্যারেক্টার আলাদা লাগতেছে। হতেও পারে, এই দুনিয়াতে একই মানুষের 7 জন করে আছে, হয়তো ওর ছেলের সাথে আমার চেহারা একটু মিলে যায়। আচ্ছা, আমি গোসল করে নিচে নাস্তা বানাতে যাচ্ছি, আপনি এরপরে আসিয়েন। আর আমি 5 দিন পরে ভার্সিটিতে যাব। এই 5টা দিন আপনাকে সময় দিব। 5 দিন পরে কি আর সময় দিবে না? সময় তো দিবই। আপনি তো আবার অফিসে চলে যাবেন, তখন আমিও আবার ভার্সিটিতে যাব। যতদিন আপনি বাসায় আছেন ততদিন আমিও আছি বাসার মধ্যে। আচ্ছা ঠিক আছে। এইদিকে ইরা নিচে নেমে নাস্তা বানাতে থাকে। এখন হয়তো বলবেন, সব গল্পে তো এরা দুজন ভালোবেসে বিয়ে করে, তাহলে এই গল্পে ব্যতিক্রম কেন? আসলে গল্পের নাম আর কাহিনীর উপরে অনেক কিছু নির্ভর করে, সেজন্য সে সবটার উপরে লিখতে হয়। এদিকে আকাশ গোসল করে নিচে নেমে নাস্তা করে নেয়। এরপর ওরা রুমে চলে আসে। এভাবেই 3 দিন কেটে যায়। অন্যদিকে ইরার বাবা মা তাদের পুরো বাড়ি আর জায়গা বিক্রি করে দেয়। ততদিনে 5 দিন হয়ে আসে। আজকে আকাশেরও অফিসে যেতে হবে, সেই জন্য অফিসে যেতে ইচ্ছে করছে না।
ইচ্ছে না করলেও যেতে তোমাকে হবে। অনেক চালিয়েছো আমাকে এই কয়েকটা দিন। তাছাড়া আজকে মা বাবা আসবে, এখন থেকে এই বাসায় থাকবে। হ্যাঁতে তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলো না তুমি, বাবা মা থেকে দূরে সরে যাওয়ার কষ্ট আমি বুঝি। তাছাড়া বাবা মা আমাকে সবই বলেছে। তবে একটা কথা মনে রাখো, আমার বাবা মা আর তোমার বাবা মার মধ্যে কোনো পার্থক্য করবে না। মনে করবে ওনারা সবাই তোমরা নিজের লোক, তাহলে দেখবে কোনো অশান্তি হবে না। তাছাড়া তোমার মা আর আমার মা বান্ধবী, সেজন্য ওনারা নিজেদের মধ্যে অনেক সময়ে অনেক কথা বলবে, সেগুলো আবার সিরিয়াস নিতে চেও না। এই যে আমি এতটাও বোকা না যতটা তুমি ভাবতেছো। বান্ধবীদের মধ্যে অনেক কথাই হয়, সেগুলো আমি কিছু মনে করব না। তাছাড়া তুমি একদম চিন্তা করো না, আমি তোমার মা বাবা আর আমার মা বাবাকে একইভাবে খেয়াল রাখবো। আমি তাহলে এখন ভার্সিটিতে গেলাম, ফিরতে ফিরতে দুপুরের পরে হবে। তুমি তাড়াতাড়ি আসিও কাজ শেষ হলে। ঠিক আছে, চলে আসবো আমি। এই বলে দুজন দুই দিকে চলে যায়। এদিকে ইরা এসে ক্লাস করতে থাকে, অন্যদিকে আকাশ ওই ড্রাগসগুলো হাতে নেয় পরীক্ষা করার জন্য। তখনই ডেভিল কল দেয়। কে বলছেন? আমি সেই ডেভিল। কি ব্যাপার, তুমি কি ভেবেছিলে তোমার এই রহস্য ধরতে পারবো না? ধরেছিস যখন, তখন ছেড়ে দিলেই তো পারছিস। ওটা তুই স্বপ্নেও ভাবতে থাক। তবে একটা কথা তোকে বলা ছিল, সেটা হলো অনেক তাড়াতাড়ি করে আমি তোর কাছে আসছি, নাকি তুই নিজে আমার কাছে আসবি সেটাই ভাবছি। সে যাক, গিয়ে তোর সাথে দেখা হলে বাকি কথা বলবো। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এইদিকে ব্যাপারটা আকাশ ওর স্যারকে জানিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আজকেও নিজের ছদ্মবেশ ধরে এসেছে। তখনই এসে ইরার সামনে পড়ে। এতে ইরা কিছুটা অবাক হয়, সাথে ওর বান্ধবীগুলো। এটা কি তোর জামাই? আমার কাছে তাই মনে হয়েছে। আরে আমিও প্রথমে এইটাই ভেবেছিলাম, পরে আকাশ আমাকে সবটা বোঝালো। তাছাড়া আমার জামাই আর এর মধ্যে কতটা পার্থক্য তা তো দেখতেই পাচ্ছিস তুই। হবে হয়তো। তা আপনি এতগুলো দিন কই ছিলেন? গ্রামে গিয়েছিলাম। তা আপনাদের কি বিয়ে হয়ে গেছে? ওদের হয়নি, আমার হয়েছে। সে যাক গিয়ে, আপনার সাথে আমার হাজবেন্ডের অনেকটা মিল আছে। তাহলে আমাকে আবার বিয়ে করে ফেলেন। ফাজলামো করেন আমার সাথে? ফাজলামো কেন করব? চল তো এখান থেকে। এইদিকে ইরা চলে যায়। তবে আকাশের এটা ভালো লেগেছে যে ইরা আকাশকে ছাড়া অন্য কাউকে পাত্তা দিচ্ছে না। একটু পরে আকাশ পেছনের সাইডে চলে আসে। ওখানে রনি আর রকিকে দেখতে পায়, সাথে রবিও আছে, সেজন্য ওদের কাছে আসে। এ কি, তুই এখানে? আচ্ছা, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? এইগুলো ব্যবসা করতে চাই। আমি কি এগুলো গ্রামে নিয়ে বিক্রি করব? সেজন্য আপনারা যদি আমাকে ঠিকানা দিতেন তাহলে আমি ওখানে যেতাম। তুই কি আমাদের বোকা পেয়েছিস? বোকামের কি হইল? আচ্ছা, কাল আসিস, তোকে নিয়ে যাব। সত্যি তো? আসার সময় 5 লক্ষ নিয়ে আসবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। ওই দিন কথা বলে চলে আসে। বিকালে অফিসে এসে ওর স্যারকে সবটা বলতে থাকে। সবটা শুনে, আমরা তো জিপিএস এর মাধ্যমে জানতে পারবো। সেখানে তো জায়গাটা কোথায় আছে তা দেখাবে, কিন্তু মাল কার থেকে এনেছে সেটা তো জানা হবে না। সেজন্য যেতে হবে আমাকে। তাছাড়া আমি ওখানে এসে সবটা বুঝে নেব, তারপর আমি বাকিটা দেখে নেব। তবে আমার সাথে জিপিএস থাকবে, তাহলে আপনারা এখান থেকে সবটা পর্যবেক্ষণ করতে পারবেন। কিন্তু আকাশ, এতটা রিস্ক নেওয়া ঠিক হবে? এখন তো রিস্ক নেই, রিস্ক তো হবে আরও পরে। ঠিক আছে, যাও সাবধানে, এগুলো সাথে রাখিও, তাহলে আমি কাল তোমাকে মনিটরিং করব। ঠিক আছে স্যার। এদিকে সবটা বলে সন্ধ্যায় বাসায় আসে। অন্যদিকে ইরা তখন ঘুমাচ্ছিল, সেজন্য ঘুম থেকে উঠে যায় আকাশ আসাতে। এত লেট হলো যে তোমার? এমনিতে কাজ ছিল কিছুটা, তুমি উঠে গেলে কেন? তুমি আসছো আর আমি ঘুমালে কেমন একটা দেখায় না? কিচ্ছু হবে না, আমাকে 5 মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। ঠিক আছে। ফ্রেশ হয়ে এসে আকাশ বসে পড়ে। ইরা আকাশের কোলে মাথা রাখে। আকাশ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এতে ইরা গল্প করতে থাকে। জানো, আজকেও দেখা হয়েছে ওই ছেলেটার সাথে। কোন ছেলে? যার কথা তোমাকে বলেছিলাম। একদিন তাহলে পরিচয় করে দিও আমার সাথে। ঠিক আছে, দেব।
এভাবে কথা বলতে বলতে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে ডলার নিয়ে ভার্সিটির ওই জায়গায় চলে আসে। আকাশ ওর সাথে করে সব কিছু এনেছে, যেন ওর খোঁজ খবর নিতে পারে ওর স্যার। এরপর ওদের সাথে চলে আসে একটা গাড়িতে উঠিয়ে চোখ পেতে দেয়। কি ব্যাপার, চোখ বেঁধেছেন কেন? তোর দরকার ড্রাগস, সেটা পেলেই তো হলো। কিন্তু চোখ বাঁধলে? তোকে যা বলেছি তাই কর, বেশি কথা বলবি না। এবার চুপ করে থাকে। 1 ঘন্টা পরে ওরা আকাশকে কিভাবে কোন রাস্তা দিয়ে এসেছে তা বুঝে উঠতে পারেনি। এরপর আরো 2 ঘন্টা পরে ওরা গাড়ি থেকে নামে। এখনো আকাশের চোখ বাঁধা আছে। কিছুক্ষণ পরে, কে এটা? বস নতুন করে ব্যবসা করবে। ঠিক আছে, ওকে এগুলো দিয়ে দে। ঠিক আছে। এইদিকে টেবিল যাওয়ার পরে বাঁধন খুলে দেয়। সামনে কে ছিল তার জন্য বুঝতে পারেনি কোনো কিছু। একটু পরে, তাহলে আমাকে এখন দিয়ে আসো, আমি আবার 1 মাস পরে আসবো। তবে একটা কথা, এই কথাগুলো কাউকে বলবি না। কাউকে বলবো না। ঠিক আছে, চল। এরপর ওখান থেকে ওরা চলে আসে। এদিকে রাত হয়ে আসে, কিন্তু আকাশ এখনো বাসায় ফেরেনি বলে চিন্তা করতে থাকে সবাই। সেজন্য আকাশ মোবাইল বের করে কল দেয় ইরাকে। কল দিয়ে কথা বলে কেটে দেয়। এরপর ওর বাবা মাকে সবটা বলে। এইদিকে, স্যার লোকেশন জানতে পেরেছেন? জানতে পেরেছি। এই দেখো, তোমাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে আরেকটা কথা বলা ছিল। কি কথা? স্যার ডেভিল কিন্তু আমাদের দেশে আছে। কিন্তু ও কিভাবে এসেছে? জানি না, তবে 1 মাস পরে আমি যাবো ওর ওখানে। ওই দিন আমার সাথে কিছু লোক নেব। এর বাইরে পুলিশ পাঠাবেন আমাদের পিছনে, ওরা যেন ছদ্মবেশে থাকে। কিন্তু তুমি তো মারামারি পারবে না। মারামারি অত ভালো নাই পারে, কিন্তু ওদের ধরে দিতে পারবো। ঠিক আছে, তাই করো। পরের দিন আকাশ ভার্সিটিতে আসে। এদিকে ইরা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। ওদের সাথে রকি, রনি আর রবিও ছিল। ইরা তো আর ওদের ব্যাপারে জানে না, সেজন্য বন্ধুত্ব করতেই পারে। এদিকে রকি, রনি আর রবি আকাশকে দেখে ওর কাছে আসে। কি রে, কতটুকু কি করলি? এই তো কালকে গ্রামে যাব, 1 মাস পর আসবো। এইগুলো বিক্রি করব, সাথে আরো কিছু ডলার জোগাড় করব। ঠিক আছে, যা তাহলে। ওখান থেকে ইরার দিকে তাকিয়ে চলে আসে একটু দূরে। ওখানে এসে কল দেয় ইরাকে। হ্যাঁ বলো। বাসায় আসতে পারবে? এখন কি আসতে হবে? হ্যাঁ, এখন 30 মিনিট লাগবে। ঠিক আছে। এইদিকে তাড়াতাড়ি করে আকাশ বেরিয়ে পড়ে। এইদিকে, আচ্ছা আমাকে যেতে হবে। জামাই কল দিলে চলে যাওয়া লাগে? অন্যরা যায় কি না জানি না, তবে আমি যাব। তাছাড়া ওর যখন আসতে বলেছে তখন কোনো কারণ তো আছে, সেজন্য আমি আসি। এইদিকে তাড়াতাড়ি করে আকাশ বেরিয়ে পড়ে। এই বলে ইরা চলে আসে। তবে আকাশ পৌঁছানোর 15 মিনিট পরে আসে বাসায়। এসে দেখে আকাশ বসে আছে। সেই জন্য সবকিছু রেখে ওর পাশে এসে বসে। কি ব্যাপার, এত জরুরি তলব? তোমাকে কিছু বলার জন্য ডেকেছে। কি কথা? তুমি রকি, রনি, রবি এদের ঠিক কত বছর ধরে চেনো? বছর হবে না, এই ধরো 3 মাস ধরে। কি, মাত্র 3 মাস ধরে? কিন্তু দেখলে তো বোঝাই যায় না। আসলে হয়েছে কি, আমার বান্ধবী তানু আর ঈশাকে তো তুমি চিনোই। ওরা হচ্ছে ওদের ফ্রেন্ড। আর ওরা দুজন যেহেতু আমার বান্ধবী, সেই হিসাবে আমার সাথে 3 মাস আগে পরিচয় হয়েছে। তবে বিশ্বাস করো, আমি ওদের সাথে ঠিক মতন কথাও বলি না। আমি তোমাকে যে কথা বলার জন্য ডেকেছি, তুমি আজকে থেকে ওদের সাথে কথা বলা বলো, কিন্তু ওদের সাথে দেখা করাটা ছেড়ে দাও। কিন্তু কেন, সেটা তো বলবে। কারণ তোমার বান্ধবী আর ওর বন্ধুরা সবাই নেশা করে। যেদিন আমাদের বিয়ে হয়েছে ওই দিনও ওরা নেশা করেছিল। এই দেখো ভিডিও। তাছাড়া বাবা মা যদি জানতে পারে তোমার বান্ধবীগুলো এরকম, তাহলে কি ভাববে ওনারা, বুঝতে পেরেছ? তাছাড়া ওরা একে একে তোমাকে এই নেশায় আসক্ত করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন থেকে শুধু কথা বলবো, এর বাইরে ওদের সাথে আর কখনো দেখা করব না। কিন্তু আমি বাসায় সময় কাটাবো কার সাথে? বাবা মার সাথে গল্প করে সময় কাটাও। সারাক্ষণ তো ওনাদের সাথে গল্প করে সময় কাটাতে পারবো না। তার চেয়ে ভালো হবে আমাকে একটা বাচ্চা দাও। তুমি নিজেই তো একটা বাচ্চা, এই বয়সে তুমি বাচ্চা সামলাবে কি করে? মা হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। তুমি যখন চাইছো তখন তাই হবে। সত্যি তো? সত্যি বলছি। এরপর আর কি, ইরা এখন আর ওর বান্ধবীদের সাথে দেখা করে না। এদিকে দিন যেতে থাকে। তানু আর ঈশা ইরাকে অনেকবার দেখা করার জন্য বলে,
তাও ইরা মানা করে দিচ্ছে। অন্যদিকে আকাশ, আমরা জিপিএস এর মাধ্যমে সবটা বের করতে পেরেছি। এখন তাহলে কি করা যায় বলো তো? আমি আরো 15 দিন পরে ওদের ওখানে যাব। আমার সাথে আবির যাবে। এর বাইরে আমাদের কাছে জিপিএস থাকবে, সেজন্য আমাদের ফলো করে আপনি পুলিশ পাঠাবেন। এরপর আমরা ডেভিলকে ধরবো। ঠিক আছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। 10 দিন পরে আজকে ওখানে যাবে, সেই জন্য রকি, রনি, রবি ওদের জানিয়ে দেয়। ওখানে যাওয়ার আগে ইরার কাছে আসে। কি ব্যাপার, কি হয়েছে? মুখটা এমন করে রেখেছো কেন? আমি একদিন ফিরবো না, সেজন্য একটু মন খারাপ। তোমার একা একা লাগলে তুমি বাবা মার সাথে ঘুমাই যেও। ঠিক আছে, যেখানে যাও সাবধানে থাকিও। ঠিক আছে, তাই করবো। ইরার থেকে কথা বলে চলে আসে ওখান থেকে। এরপর আবিরকে সাথে নেয়। আকাশের আগের মতো ছদ্মবেশ ধারণ করে ওদের কাছে আসে। তোর সাথে ওটা কে? আমার কাজে সাহায্য করে। ও কি যাবে নাকি? এবার অনেক মাল নেব, সেই জন্য ওকেও নিয়ে এসেছি। তারপর আবার আগের মতো করে ওদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এইদিকে জিপিএস এর মাধ্যমে পুলিশ ওদের ফলো করতে করতে আসে। আবারও কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে ওখানে। এইদিকে ওখানে ডেভিলকে সামনে দেখতে পায়। তারপর ডলার দিয়ে ওরা ড্রাগসগুলো কিনে নেয়। ওখান থেকে মাল গাড়িতে তুলে চলে আসে। কিছুটা পথ তখনই পুলিশ ওখানে হামলা করে। এদিকে আচমকা হামলা করাতে ওরা কিছুটা ভয় পায়। এইদিকে ওরাও পাল্টা হামলা করতে থাকে। এভাবেই ওখানে থাকা অনেকগুলো লোক মারা যায়। তবে ওদের সাথে থাকা রকি, রনি, রবিও মারা যায়। ওদের সাথে সাথে পুলিশেরও কিছু লোক মারা যায়। অন্যদিকে স্যার, আমরা কি এইগুলো নিয়ে ডেকোরেটর জমা দিয়ে দিব? এইগুলো জমা তো দিব, তবে আগে আমাকে একবার টেবিলের কাছে যেতে হবে। ওর কাছে কেন? ওর কাছে এসে ওকে নিজের হাতে মারতে হবে, সেজন্য। আমিও যাব আপনার সাথে। ঠিক আছে, চলো তাহলে। এবার এরা গাড়ি নিয়ে এসে দেখে অনেকেই মারা গেছে, সাথে ওই 3 জনও। এই নেশার জন্য শুধু শুধু এরা মারা গেল। ভিতরে চলুন। এরা ভেতরে ঢোকে তখনই ডেভিল আবিরকে ধরে ফেলে। ওর মাথায় বন্দুক ধরে, কিন্তু পেছনে যে আকাশ ছিল তা খেয়াল করেনি। আমাকে যেতে না দিলে ওকে মেরে ফেলবো। ঠিক আছে, মেরে ফেল। সত্যি সত্যি মেরে ফেলবো কিন্তু। আমরা কি মিথ্যা মারতে বলেছি নাকি? ডেভিল কিছু করতে যাবে এর আগে আকাশ ডেভিলকে মেরে ফেলে। তারপর ওরা দুজন তো ওখান থেকে চলে আসে, কিন্তু পুলিশ অফিসার পুরো জায়গায় ভিডিও করে, সব খবর ছড়িয়ে দেয়। এদিকে আকাশ বাসায় ফিরে আসতে আসতেই ইরা টিভির মধ্যে খবরটা দেখতে পায়। সাথে আকাশকে দেখে জড়িয়ে ধরেছে যে? ওদের মৃত্যু দেখে আমার অনেক ভয় করছে। কাদের কথা বলতেছ? তানু আর ঈশার বন্ধুদের পুলিশ মেরে ফেলেছে। ওরা শুনলে কান্না করে দিবে। তোমার কি কান্না পাচ্ছে? কান্না পাচ্ছে না, তবে ওদের দেখে একটু মায়া হচ্ছে। বেচারা এত তাড়াতাড়ি নিজের জীবনটা দিয়ে দিল। ড্রাগসের নেশায় বলে জীবনটা এরকমই তো হবে। ঠিক বলেছ। আর একজন কাস্টমস অফিসার হয়ে এইসব জিনিস খুঁজে বের করা তোমার দায়িত্ব। ওই দায়িত্ব তো নিবই, আগে এই দায়িত্ব তো নিতে হবে। পারবে তো সামলাতে? জি ম্যাডাম, পারবো। তাহলে তো সবই ঠিক আছে। বইয়ের দায়িত্বর পাশাপাশি কাস্টমসের দায়িত্ব পালন করে যাও। তাহলে আমি শ্বশুরের মতন তোমার ছেলেকেও একজন ইমানদার কাস্টমস অফিসার বানাবো।